এদিকে এইমাত্র নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে ডক্টর ইউনূসের কাছে ক্ষমা চায়। নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ এখন কি করবে? বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিয়া, কিন্তু একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই। এই ভিডিওটা দেখার পরে কি আপনি ইন্ডিয়াকে ক্ষমা করবেন? ভারতকে কড়া বার্তা দিচ্ছে বাংলাদেশ। ভারত রীতিমতো বেকায়দায় পড়েছে, তাদের টনক মরেছে এবং তারা বিপদ দিন। আজ আপনাদের জন্য অনেক বিশাল একটা খুশির খবর কিংবা ব্রেকিং সংবাদ রয়েছে আমাদের হাতে। বাংলাদেশিরা কি পারি তা ইয়াহিয়া খান যেমন জানে, মোদীকেও জানিয়ে দিতে আমরা ন্যূনতম দ্বিধা। আমরা ভারতকে বলতে চাই, আপনারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের। এর মধ্যে আরো একটি খবরে রীতিমতো হতবাক, আত্মহত্যার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু হঠাৎ করে কেন আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণেও এরই মাঝখানে নরেন্দ্র মোদীর এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই। এবং সীমান্তে একগুচ্ছ পরিকল্পনা ভারত সরকার ইমিডিয়েট আকারে নিচ্ছে তা কিন্তু ঘোষণা করে দিয়েছেন। এবার প্রশ্ন হলো, হঠাৎ করে ভারতবর্ষ সীমান্তে কেন এত নজরদারি শুরু করলো? কেন কালকে জিরো যে পয়েন্ট আছে সেখানে মানে এলওসিতে ভারতীয় সেনাবাহিনী বিশাল পরিমাণে মজুত করা হলো? দিশেহারা মোদী, থাকবে না তার গতি। মোদীর খারাপ দিন দেখতে কার না ভালো লাগে? আমারও অনেক ভালো লাগে মোদীর খারাপ দিন দেখতে, এবং এই হাসিনা মোদীর খারাপ দিন দেখার জন্যই তো বসেছিলাম। ভালো লাগতেছে। নরেন্দ্র মোদীকে বাধ্য করা হয় বাংলাদেশে এসে ডক্টর ইউনূসের কাছে ক্ষমা চাইতে। দর্শক শ্রোতা, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা চলছিল। বাংলাদেশ কিন্তু ভারতকে সরাসরি হুমকি দিচ্ছিল এবং ভারতকে ভয় দেখাচ্ছিল। অবশেষে ভারতের নরেন্দ্র মোদী কি করেছে তার সর্বশেষ অবস্থান আপনারা দেখতে পারবেন, এবং এইসব দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং অনেকটাই খুশি হবেন আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এইসব বিষয় নিয়ে। গাইস, বাংলাদেশকে কিন্তু অনেকেই সহযোগিতা করে, পাকিস্তান, চীন, এই সহযোগিতাগুলো পেয়েই কিন্তু বাংলাদেশ শক্তিশালী হয় এবং ভারতের মতন একটি দেশকে নাস্তানাবুদ করে ছাড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আবারও বলতেছি, আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। এইখানে কিন্তু দেখতে পারবেন ভিডিওর প্রথমেই যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত। এই যে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে দেখুন, সেই পতিত স্বৈরাচারের সর্দারনির প্রেসক্রিপশন নিয়ে, পরামর্শ নিয়ে আমার দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আপনাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের কথা মনে আছে? জি, ইন্টেলিজেন্স তথ্য বলছে যে সাইফুল ইসলাম আলিফকে ইসকন প্রকাশ্যে হত্যা করেছে। তার প্রধান কারণ, তারা চেয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে। জি, একেবারে সত্য তথ্য বলছি আপনাদের। ওপারের প্রেসক্রিপশন নিয়ে ইসকন চেয়েছিল বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে। যেহেতু সংখ্যা হিন্দু কম, মুসলমানরা প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়বে। ঠিক সে বিষয়টি ভারতের গণমাধ্যমগুলো খুব বড় সড়ো আকারে প্রচার করবে। ইভেন প্রত্যেকটা টেলিভিশন, বিজেপি শাসিত প্রত্যেকটা টেলিভিশন এ নিয়ে আলাদা চাং তৈরি করেছে, প্রমোশন তৈরি করেছে, যাতে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়াতে প্রচার করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে এ ব্যাপারে সজাগ করতে পারে এবং অনুমতি নিতে পারে যে তারা বাংলাদেশে একটা অভিযান চালাতে চায়। কিন্তু বিএনপি, জামাত সহ বাকি দলগুলোর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের জন্য দখলদাররা আমাদের দেশে আক্রমণ করতে পারেনি, কারণ আমরা ওদের উপর প্রতিশোধ নেইনি। এবার আমি বাংলাদেশের আমার ভাই বোনদের বলবো, কোনো ক্ষেত্রে আপনারা প্রতিশোধে মাঠে নামবেন না। প্রতিশোধ দুরকম হয়। যখন রাষ্ট্রের জন্য আপনাকে প্রয়োজন হবে তখন আপনাকে ডাকা হবে, কিন্তু কেউ আপনাকে উস্কানি দেবে, কেউ আপনাকে ফসলাবে আর আপনি নেমে পড়বেন, এই কাজটি করবেন না। কারণ ওপার চাইছে এই দেশের মধ্যে একটা বড় দাঙ্গা সৃষ্টি করতে, আর সেটি হবে এই দুই ধর্মের মধ্যে। অতএব আপনি যদি দেশপ্রেমিক হন, সর্বোচ্চ সতর্ক থাকবেন, কারো উস্কানিতে আপনি নামবেন না। দ্বিতীয় যে বিষয়টি, ওপার যখন দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতার সরকার তাদের সকল পরিকল্পনা বুঝে ঠান্ডা মাথায় তারা
পরিকল্পনা গ্রহণ করছে, তখন তারা পশ্চিমবঙ্গের এক মামুলি নেতা, যিনি এই মুহূর্তে নিজেকে অনেক বড় কিছু ভাবছেন, শুভেন্দ্র অধিকারী, পল্টিবাজ ডিগবাজি নেতা যাকে বলা হয় পশ্চিমবঙ্গে, এবং তৃণমূল কংগ্রেস এই দলটির তিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন এক সময়, অর্থাৎ মমতার পরের চেয়ারে। কিন্তু মমতা তাকে দল থেকে বের করে দিয়েছিলেন দুর্নীতিবাজ হিসেবে এই শুভেন্দ্রকে। সেই মমতার দল বলছে বা ভারতের গণমাধ্যমগুলো এখন বলছে শুভেন্দ্রর মূল টার্গেট বিজেপিকে খুশি করিয়ে তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতার ভাগ নিতে চান। মানে হলো পশ্চিমবঙ্গে যারা বাঙালি রয়েছেন তাদেরকে খেপিয়ে তুলতে চান পশ্চিমবঙ্গে মুসলমানদের বিরুদ্ধে এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে, যাতে করে তিনি ঘোলা জলে মাছ শিকার করতে পারেন। আমি বলছি না, এই প্রত্যেকটা কথা বলছে পশ্চিমবঙ্গের যারা বিজেপি বিরোধী রয়েছেন, অর্থাৎ বর্তমানে তৃণমূল কংগ্রেস বলেন, একেবারে তৃণমূল কংগ্রেস বাদ দেন, বিজেপি বিরোধী বা সাধারণ মানুষ বলছেন। তাদের প্রত্যেকের বক্তব্য যে শুভেন্দ্র অধিকারী মূলত পশ্চিমবঙ্গে শক্ত ঘাঁটি করতে চান এবং নরেন্দ্র মোদীর মতো তিনিও চাইছেন হিন্দু ভোট তার পক্ষে টেনে আনতে। তো কলকাতায় অধিকাংশ হিন্দু ভোট, মুসলমানদের ভোট তো কম, টোটাল ভারতে তো মুসলমানদের সংখ্যা কম। তো বিজেপি কি করলো? বিজেপি পুরো ভারতে বিভিন্ন ধর্মের উপর হিন্দুদের খেপিয়ে তুলে এই ভোটগুলো তার পক্ষে নিয়ে এই যে নরেন্দ্র মোদী বারবার ক্ষমতায় বসছেন, ঠিক এইভাবেই। আপনাদের মনে থাকার কথা যে ভারতে কুকি সম্প্রদায়ের সাথে আদার্স সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি করা, মণিপুরে এই যে একটার পর একটা বিরোধ তৈরি করা, এগুলো কিন্তু বিজেপি বা আরএসএস করছে এবং এভাবেই তারা রাজনীতির শক্ত প্ল্যাটফর্ম ধরে রাখছে। তো শুভেন্দ্র অধিকারীর এই গোপন পরিকল্পনা আমরা নয়, সরাসরি কলকাতার টেলিভিশনগুলো ফাঁস করে দিয়েছে। তারা প্রতি মুহূর্তে শুভেন্দ্র অধিকারী যে একজন সুবিধাবাদী দুষ্ট লোক, এটা প্রমাণ করছে। 3 নম্বর বিষয়, আজকে টেলিভিশনে একটা ইন্টারভিউ দেখলাম বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাসের। যখন মির্জা ফখরুল ভারতের সমালোচনা করতে মুখ আটকে যায়, প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনা করতে গিয়ে পিছলে যায় পা, সেই ব্যক্তির জায়গায় আজকে মির্জা আব্বাসের একটা বক্তব্য আমার ভালো লেগেছে। তিনি বলেছেন ওই হকার সাংবাদিক তিনি বাংলাদেশকে ভাগ করবেন, চিটাগং কেড়ে নিতে চান, এটা তার দাদাবাড়ির আবদার। তিনি বলছেন এই দেশ নিরস্ত্র বাঙালি পাকিস্তানিদের বিরুদ্ধে মানে লড়াই করে বিজয় এনে দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে। ভারত আমাদের স্বাধীন করেনি। মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন ভারত মূলত পাকিস্তানকে ভাগ করতে চেয়েছেন নিজেদের স্বার্থে, আর আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। বহুদিন পর বিএনপির একজন নেতার কাছ থেকে প্রকৃত সত্যটি জানতে পেরে ভালো লেগেছে। আমি জানি না মির্জা আব্বাসের ভাগ্যে কি আছে এবং মির্জা আব্বাসের এই বক্তব্যটি বিএনপি অন করে কিনা, কিন্তু এমন একটি বক্তব্য আমরা আশা করছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে, কিন্তু তিনি তাহাই বলছেন যে হ্যাঁ ভারত চায়। দর্শক, 4 নম্বর যে বিষয়টি, এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি? যেহেতু ভারত আমাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে, তাহলে আমরা করবোটা কি? ইসরায়েল, আপনি জানেন সেখানে 18 বছর হলে সকল নাগরিককে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ নিতে হয়। আমি মনে করি 24-এর এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের যুবক যুবতীদের 18 বছর পূর্ণ হলে তাদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নেওয়া জরুরি করা উচিত রাষ্ট্রের। কারণ কি? কারণ হলো পতিত স্বৈরাচার তারা ওপারে বসে এখন বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। তারা একটার পর একটা গেম প্ল্যান তৈরি করছে। প্ল্যান এ ব্যর্থ হলে বি, বি ব্যর্থ হলে সি, সি ব্যর্থ হলে তারপর, এইভাবেই তারা ধাপে 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 সামনে এগোবে। অর্থাৎ এই রাষ্ট্রকে তারা কখনো শান্ত থাকতে দেবে না, এই রাষ্ট্রকে কখনো তারা ভালোভাবে চলতে দেবে না, এই রাষ্ট্রকে তারা অস্থির করে রাখবে অরাজকতা নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ছাত্ররা পড়ার টেবিল বাদ দিয়ে আর কতদিন লড়াই করবে? আমাদের রাষ্ট্রের উপদেষ্টারা, আইন শৃঙ্খলা বাহিনী, তারা অনেকটা হানিমুন মুডে আছেন, তারা ঘুমিয়ে আছেন, তারা চোখ বন্ধ করে জেগে আছেন, চোখ
খুলে তারা ঘুমিয়ে আছেন, এই একটা অবস্থায় তারা রয়েছে। আর প্রতিটা মুহূর্তে আমরা দেখছি আমাদের ছাত্র জনতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করছে। এবার এই রাষ্ট্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি তরুণ উপদেষ্টাদের বলবো, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে এবং যারা গাজী হয়েছে, অর্থাৎ শাহাদাত বরণ করেনি, যারা বিজয় অর্জন করেছে, সেই সব গাজীদের, বীর সেনাদের নিয়ে আমাদের জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে। অর্থাৎ যাদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার শারীরিক সামর্থ্য রয়েছে তাদেরকে দ্রুত ইনক্লুড করতে হবে এবং পুলিশ বলি, সেনাবাহিনী বলি, বিজিবি বলি, প্রত্যেকটা ক্ষেত্রে সেই সব সাহসী বীরদের নিয়ে আসতে হবে, ভর্তি করাতে হবে, তাদের দ্রুত প্রশিক্ষণ দিতে হবে। কারণ এই রাষ্ট্রের চারপাশে শকুন, কালো শকুনরা রাষ্ট্রের চারদিকে অপেক্ষায় আছে কখন তারা থাবা বসাবে। এখন আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিই, হয়তোবা আমাদের স্বাধীনতা খর্ব হতে পারে। এই রাষ্ট্রে গত 15 বছর ধরে ফ্যাসিস্টদের লোকেরা প্রত্যেকটা ক্ষেত্রে বসে আছে। পুলিশ বলি, সেনাবাহিনী বলি, বিডিআর বলি, আমলাতন্ত্রে বলি, প্রত্যেকটা জায়গা তাদের লোক। কতজনকে আমরা সরাবো, কতজনকে আমরা পরিবর্তন করব, আমরা তো হিসেবেও জানি না। আবার এদের মধ্যে অনেকে সুর পরিবর্তন করে এখন আমাদের সুরে কথা বলছে। এদের মধ্যে অনেকেই সুর পরিবর্তন করে ফেলেছে, তারা অনেকেই এখন 24-এর মুক্তিযোদ্ধা সেজেছে। অতএব তারাও সময় মতো আমাদের কামড় বসাবে। তাহলে কি করণীয়? করণীয় হলো প্রত্যেকটা জেলা থেকে তালিকা করে আমাদের সেই সব ভাইদেরকে সামরিক বাহিনীতে নিয়ে আসতে হবে। 2 নম্বর, আমাদের আরো বহু যুবকরা রয়েছে যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য লড়তে চায়, সেই সব ভাইদেরকে সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে, যাতে করে যে কোনো দুর্দিনে, দুঃসময় রিজার্ভ ফোর্স হিসেবে আমাদের সেই সব তরুণরা দেশের জন্য লড়াই করতে পারে। পৃথিবীর অনেক দেশেই এই সিস্টেমটি চালু রয়েছে, কেবল ইসরায়েল নয়, আরো অনেক দেশে। তো এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, ওপারের শত্রুরা প্রতি মুহূর্তে আমাদের দেশকে খাবলে খেতে চাইবে, আর সেটা মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। সর্বশেষ যে কথাটি, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের উচিত হবে না বিভাজিত হওয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি খবর পেলাম একটি গণমাধ্যমে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বাকি সকল ছাত্রদের একটি বৈঠক ছিল, কিন্তু সেখানে ছাত্র দল এবং ছাত্র ইউনিয়ন যোগ দেয়নি, কারণ সেখানে শিবির ছিল। প্রশ্ন হলো, গত 15 বছর বিএনপি জামাত যদি কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারে, ছাত্রদল এবং শিবির যদি ঢাকার রাজপথে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাহলে ফ্যাসিস্ট বিদায় নেয়ার পর শিবির ছাত্রদলের মধ্যে বা ইউনিয়নের মধ্যে কি এমন সমস্যা তৈরি হলো? কেন ওপারের পরামর্শে ইউনিয়ন এবং ছাত্রদল নিজেদের ঐক্য নষ্ট করছে? আমি মনে করছি ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন ওপারের রয়ের, একেবারে সরাসরি বলছি, ওদের প্রিসক্রিপশন, ওদের এজেন্সির প্রিসক্রিপশন নিয়ে ওরা নিজেদেরকে বিভাজিত করছে। আমি বলবো জনাব তারেক রহমানকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ ওদের সঙ্গে লড়াই কেবল একটি দল করতে পারবে না, পুরো জাতিকে করতে হবে, যেমনটি করেছে 71-এ। আমি বুঝতে পারছি 5 তারিখে বিজয়ের পর অনেকের মধ্যে ক্ষমতার লোভ তৈরি হয়েছে। তারেক রহমান যে কথাটি বলেছেন, আমরা ক্ষমতায় বসিনি এবং আমরা আদৌ ক্ষমতায় বসতে পারবো কিনা জানি না, দেশের মানুষ আমাদের ভোট দেবে কিনা সেটাও আমরা জানি না। আমরা নিজেকে বড় দল মনে করতে পারি, কিন্তু 20 বছর বা 18 বছর এই দেশে ভোট হচ্ছে না। মানুষের পারসেপশন, মানুষের ম্যান্ডেট কোথায় চলে গেছে আগামী নির্বাচনে বোঝা যাবে। তার মানে হলো বিএনপির যেসব নেতাকর্মীরা একেবারে খুব গর্বের সাথে বুক ফুলিয়ে ভাবছেন আগামীতে ক্ষমতায় চলে আসবেন, আপনারা কাউকে তোয়াক্কা করবেন না, মনে রাখবেন এই অহংকারের জন্য আওয়ামী লীগের আজকের এই পরিণতি। অতএব তারেক রহমানের এই বক্তব্যের সাথে যদি আপনি একমত হন, দ্রুত নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেন, দেশ রক্ষায় কৃষক, জনতা, হুজুর, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, পেশাজীবী, পুলিশ, ছাত্র, একেবারে প্রত্যেকটা পেশার মানুষ, সে উকিল হোক, পুলিশ হোক, চোর হোক, ডাকাত হোক, কেবল ফ্যাসিস্ট না হলেই হবে, কেবল আওয়ামী লীগ না হলেই হবে।
তবে আওয়ামী লীগের যে ভাই বোনেরা দেশের পক্ষে অর্থাৎ পতিত স্বৈরাচারের পক্ষে নন, যারা ওপারের ষড়যন্ত্র এই দেশে বাস্তবায়ন করতে দিতে চান না, সেই সব দেশপ্রেমিক ভাই বোনদেরও বলবো এগিয়ে আসেন। তারা আওয়ামী লীগ করুক আর যেই করুক, আমাদেরই ভাই তারা। কিন্তু তারা যদি মোদির ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চান এই দেশে, তবে তাদেরকেও রাজাকার হিসেবে এই দেশ। বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিয়া, কিন্তু একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই। এই ভিডিওটা দেখার পরে কি আপনি ইন্ডিয়াকে ক্ষমা করবেন? সিদ্ধান্ত আপনার। ভিডিওটা আপনি দেখেন। আপনি কি ক্ষমা করবেন বলেন? এই দৃশ্য দেখার পরে কি ইন্ডিয়াকে আপনি ক্ষমা করবেন? এখন আপনারা বলতে পারেন যে আমরা তো প্রথম ইন্ডিয়ার পতাকা অবমাননা করছি বুয়েটের সামনে। আমাদের জন্য ইন্ডিয়ার কয়জন মানুষের জীবন গেছে? এটা বলেন যে আমাদের বাংলাদেশিদের জন্য কয়জন মানুষের জীবন গেছে ইন্ডিয়ার? একজন মানুষের জীবন গেছে? যায় নাই তো। সীমান্তেও তো একজন মানুষ মারা যায় নাই। আর যেই বুয়েটের সামনে ইন্ডিয়ার পতাকা অবমাননা করা হয়েছে, ওই বুয়েটেই আমাদের শহীদ আবরার ফাহাদ ইন্ডিয়ার জন্য মারা গেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছিল বিদায় তাকে মেরে ফেলা হয়েছিল। মনে আছে না আপনাদের? আমরা তো ভুলবো না। এই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে, হাসিনার বিরুদ্ধে যুদ্ধের প্রথম শহীদ হচ্ছেন আবরার ফাহাদ। একজন মেধাবী স্টুডেন্টকে বুয়েটে মেরে ফেলেন। কে মারছিল? এই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার জন্য। আর এই যে জুলাই আগস্টে তো মানুষ মারছে, এটার কথা বাদই দিলাম, ঠিক না? সীমান্তে মানুষ মারতেছে ইন্ডিয়া, এটার কথা বাদই দিলাম। তো ইন্ডিয়ার পতাকা অবমাননা করার জন্য আমাদের হাজার হাজার রিজন আছে যেটার জন্য আমরা ইন্ডিয়ার পতাকা অবমাননা করতে পারি। কিন্তু ইন্ডিয়ার একটা রিজন দেখাতো যেটার জন্য আমাদের পতাকা অবমাননা করবে। কোন ইন্ডিয়ানকে কি আমরা মারছি? কোন ইন্ডিয়ান বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য মারা গেছে? বরঞ্চ মোদি 21 সালে বাংলাদেশে আসছিল। 21 সালে বাংলাদেশে আসছিল এটার বিরুদ্ধে কথা আন্দোলন করার জন্য 21 জনকে মেরে ফেলছিল হাসিনা। মোদির পুলিশ, হাসিনার পুলিশ 21 জন বাংলাদেশিকে মারছিল। এই যে 15.5 বছরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র কেড়ে নিয়ে গেছিল কে? বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিয়েছিল কে? বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিয়েছিল মোদি, ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে ঘৃণা করার জন্য তো আমাদের হাজার হাজার উদাহরণ আছে। কিন্তু ইন্ডিয়া দেখাক যে আমাদের পতাকা এইভাবে মোটরসাইকেল দাঁড়া করে থুতু ফেলতেছে পতাকার উপর। চিন্তা করতে পারছেন? একটা কারণ দেখাক তারা যে আমরা কি জন্য সে আমাদের এটা কি করবে? সংখ্যালঘুদের কথা বলতেছে। কই এই যে আমাদের যে একজন ভাইকে আইনজীবীকে গলা কেটে হত্যা করলো, কই আমরা তো কোনো হিন্দুকে গলা কেটে হত্যা করি নাই বাংলাদেশে। সে তো বাংলাদেশের নাগরিক। একজন হিন্দুকে যদি আমরা মারি, সেও তো বাংলাদেশের নাগরিক। তারপর তো কাউকে মারি নাই। তারপরে কেন এমন করবে? ও আচ্ছা, স্বার্থে টান লাগছে। তোমাদের ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশে ক্ষমা চেয়ে যাবে যে আমাদের বাংলাদেশের হাই কমিশনে হামলা করার জন্য দুঃখিত, ক্ষমা চেয়ে যাবে। কারণ ওরা জানে ভিয়েনা কনভেনশন রুল, ওরা জানে আইন, ওরা জানে যে পররাষ্ট্র সচিব এসে গেছে, সে জানে যে ভিয়েনা কনভেনশন আইনটা কি। ওই যেই ভূমিতে হামলা করছে ওটা তো আমাদের ভূমি। এই যে বাংলাদেশের লাস্ট 15.5 বছরে মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে। এই যে 21 জন মানুষকে হত্যা করছিল, কই আজ পর্যন্ত তো আমরা কোনো তাদের হাই কমিশনে হামলা করি নাই আজ পর্যন্ত। কারণ আমরা জানি আমাদের ভিতর আল্লাহ বিন্দু মাত্র মেধা দিলেও দিছে যে আমরা জানি কোথায় হামলা করা যাবে, কোথায় যাবে না। হ্যাঁ, আমরা জানি ওই ভূমিটা ইন্ডিয়ার। আমরা যেমন ইন্ডিয়ার একটা জায়গাতে আমরা হামলা করতে পারবো না, একটা রাজ্যে হামলা করতে পারবো না, তেমনই ওই যে ইন্ডিয়ান যে হাই কমিশন বাংলাদেশে, ওইখানেও আমরা হামলা করতে পারবো না। কারণ ওই জমিটা ইন্ডিয়ার, ওই জমির মালিক ইন্ডিয়া। এটা হচ্ছে ভিয়েনা কনভেনশন আইন। এটা তো ইন্ডিয়া জানে না, ওদের মাথায় তো ভাই গোবর, ওরা তো জানে না। কিন্তু আমরা তো জানি, এই জন্য তো আমরা হামলা করি নাই। তো ওই যে ওরা হামলা করছে যেন ক্ষমা চেয়ে গেছে। কিন্তু ইন্ডিয়া এত কিছু ক্ষমা চাইছে, তোমরা এখন মাফ করার দায়িত্ব আমাদের। মাফ আমরা করবো কি করবো না, ঠিক না? তোমাদের মতো ক্ষমা তোমরা চেয়ে গেছো, আমরা মাফ করলাম না। কেন মাফ করলাম না? কারণ তোমরা আমাদেরকে শোষণ করবা, আবার আমাদেরকে অপমানও করবা, সেটা তো হবে না। রাস্তায় পতাকা দিয়ে থুতু ফেলবা, মোটরসাইকেল দাঁড়া করে থুতু ফেলবা। আমরা এত উদার না, আমরা ধর্ম প্রচার করতে আসি না এইভাবে তোমরা জুলুম অত্যাচার করবা আমরা মেনে নেব। সো আমার জায়গা থেকে আমি ক্ষমা করে যাচ্ছেন এই বাংলাদেশের ইউনিট সরকার। আরো যদি ডিপলি ভাবেন, ইউনিট সরকারের এই আগ্রাসনের পিছনে কিন্তু নিঃসন্দেহে পাকিস্তান আছে। আর পাকিস্তান যেখানে আছে, সঙ্গে চায়নাও যে এর মদতে আছে তা কিন্তু বলাই চলে।
ফলে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক একটা জোট বন্ধন এবং সেই জোটের কিন্তু লড়াই ভারতের সামনে এই মুহূর্তে এসে পৌঁছেছে। যাই হোক, এই বিষয়ে আমি পরবর্তীকালে অনেক পরবর্তীকালে আপডেটেড ভিডিও বানাবো। আপাতত মানে এই খবরে ফিরি। কালকে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকায় যে ড্রোন ফিট করেছে, সেই ড্রোনের নাম হলো TB2 ড্রোন। একাধিক আন্তর্জাতিক চ্যানেলে, একাধিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে এই ধরনের ড্রোনকে কিন্তু বিশ্বের অন্যতম প্রভাবশালী একাধিক দেশ ব্যবহার করে যখন পার্শ্ববর্তী এলাকার গুপ্তচর বৃত্তি থামানোর জন্য। অর্থাৎ কোনো দেশ যদি অন্য দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করে তখন নাকি এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়। এই ড্রোনগুলো বেসিক্যালি তুরস্কের বেকার কোম্পানি বলে যে কোম্পানি আছে তারা কিন্তু তৈরি করে। 2014 সালে প্রথমবারের জন্য এই ড্রোন কিন্তু আন্তর্জাতিক মার্কেটে নিয়ে আসে তুরস্ক। পরবর্তীকালে এই ধরনের ড্রোন 300টির কাছাকাছি ড্রোন বাংলাদেশ সরকার কিন্তু তুর্কির থেকে আনার একটা চেষ্টা বর্তমানে চালিয়ে যাচ্ছে। এবার হঠাৎ করে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ সরকার ড্রোন কেন ব্যবহার করার চেষ্টা করছে? মানে কেন, কিসের প্রয়োজনে তারা সীমান্তে নজরবর্তি চালানোর চেষ্টা করছে? কিসের জন্য তারা ভারতের সীমান্তকে অশান্ত করার চেষ্টা করছে? সব থেকে সহজ উত্তর হলো, তারা ভারতকে প্রতি মুহূর্তে উস্কে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে ভারতের সামরিক শক্তিকে অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কোনো রকম যদি র্যাডিক্যাল স্টেপ ভারতবর্ষ এই আগামী এক সপ্তাহের মধ্যে নেয়, তাহলে কিন্তু পুরো বিষয়টা আন্তর্জাতিক একটা জটিলতার সৃষ্টি করবে, যা নিঃসন্দেহে ভারত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে অনগোয়িং জিডিপি আছে, ইকোনমিক্যাল স্ট্রাকচার আছে, সেই মুহূর্তে ভারত কিন্তু চাইবে না। কারণ ভারতের সামরিক শক্তি বাংলাদেশের থেকে কয়েকশো গুণ বেশি। মানে মিনিট 5 থেকে 7 মিনিট লাগবে যদি ভারত ফুল সামরিক শক্তি ইমপ্লিমেন্ট করে। কিন্তু মনে রাখতে হবে, যখন আপনি ইন্ডিয়ান আর্মিকে, যখন ভারতের সামরিক শক্তিকে আপনি বাংলাদেশের মতো ছোট্ট একটা পুচকে দেশের বিরুদ্ধে এঙ্গেজ করে দেবেন, তখন কিন্তু অন্যদিকে অনেক অরাজকতা বা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। কালকে একটা প্রতিবেদন দেখছিলাম আন্তর্জাতিক স্তরে, দেখছিলাম রাজীব গান্ধী আলেকজান্ডার সরোসের যে বাবা জর্জ সরোসের সঙ্গে একটা মিটিং করার পরিকল্পনা করেছেন বা মিটিং করেছেন, এবং সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরবর্তীকালে বানাবো। এবার দেখুন, এই জর্জ সরোসের ছেলে আলেকজান্ডার সরোস, এর সঙ্গে কিন্তু মিটিং করেছিলেন মোহাম্মদ ইউনেস। মোহাম্মদ ইউনেস যখন ইউএনএ গেছিলেন, তখন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এর আগে কিন্তু তিনি আলেকজান্ডার সরোসের সঙ্গে মিটিং করেন। আর এই জর্জ সরোসের পরিচয় হলো, তিনি ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে সাহায্য করেছিলেন। অর্থাৎ এই জর্জ সরোস কিন্তু তীব্র আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বিরোধী। তাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় এসে কার্যত জর্জ সরোসকে হুঁশিয়ারি দেন। আর এই জর্জ সরোসের সঙ্গে মিটিং কিন্তু ভারতের একাধিক রাজনীতিবিদ করেছেন বলে কালকে খবর প্রকাশ্যে এসছে। ফলে ভারত সরকারের কাছে ভারতের ইন্টারনাল পলিটিক্সও কিন্তু এখন অত্যন্ত বড় একটা ইস্যু। অন্তত আমি বিশ্লেষণের ভঙ্গিতে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি আমার মনে হয়েছে। আর এখানে কিন্তু জয়শঙ্কর এবং অজিত দোভালের মুন্সিয়ানা আন্তর্জাতিক স্তরে নজরে থাকবে। যাই হোক, এবার ড্রোনের কথায় ফিরি। শুধুমাত্র এই ধরনের ড্রোন তুর্কি ব্যবহার করেছে সেটা নয়, বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ যখন যুদ্ধে যায় তার আগে সীমান্তবর্তী এলাকায় এলওসি অঞ্চলের কার্যকলাপকে পরিলক্ষিত করার জন্য এই ধরনের ড্রোন ব্যবহার করে। সেই তুর্কি এই ধরনের ড্রোন 2014 সালে নিয়ে আসার পর বাংলাদেশ হঠাৎ করে 2024 সালে নিজেদের হেফাজতে এই ধরনের ড্রোন নিয়ে ফেলে। এই ড্রোনগুলোর ডানা অত্যন্ত শক্তিশালী, প্রায় 39.4 ফুট এগুলো দানার দৈর্ঘ্য, পাশাপাশি এগুলোর ওজন 700 কেজি। আপনারা বুঝতেই পাচ্ছেন, একটা ড্রোন যার ওজন 700 কেজি, সে শুধুমাত্র ক্যামেরায় ছবি তোলার জন্য ব্যবহার করা হয় না, অল্প বিস্তর এগুলো অ্যাটাক করতেও কিন্তু কাজে লাগে। ফলে নিঃসন্দেহে হাই পারফর্মিং ড্রোন বাংলাদেশের ইউনিট সরকার ভারতের সীমান্তে এস্টাবলিশ করে দেওয়ার পর একাধিক আন্তর্জাতিক মহল কার্যত চমকে গেছে। দে আর শকড। তারা বুঝতে পারছে না বাংলাদেশ সরকার কি চাইছে, কেন তারা এরকম দিনের পর দিন উস্কানি দিচ্ছে। কারণ সাম্প্রতিককালে ভারতীয় আর্মি বা বিএসএফ বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে কিছু কথা বলেছে বলে জানা যায়নি। অন্তত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এলওসিতে অত্যন্ত বেটার। হয়তো শেখ হাসিনার পরবর্তী সময় একটু খারাপ হয়েছে, কিন্তু অন্তত চায়নার মতো আপ ডাউনে অন্তত যায় না। এটা আন্তর্জাতিক কোনো ইস্যু নয়। এই ইস্যু নিয়ে জাতিসংঘ অব্দি ভারত বা বাংলাদেশ কেউ আগে গেছে বলে জানা যায়নি। ফলে কিসের জন্য এই অ্যাগ্রেসিভনেস ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশ সরকার অন্তত সীমান্তে দেখাচ্ছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পাশাপাশি এই ড্রোন মানে ঘন্টায় 200 কিলোমিটার পার আওয়ারে কিন্তু ছুটতে পারে। পাশাপাশি এটি প্রায় 4000 কিলোমিটার রেঞ্জ কিন্তু কভার করতে পারে এবং একই সঙ্গে 27 কিলোমিটার উচ্চতায় এই ড্রোন কিন্তু উঠতে পারে। ফলে নিঃসন্দেহে হাই পারফরমেন্স ড্রোন
যা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সীমান্তে কিন্তু ইনস্টল করা হয়েছে। সত্যি এবার ভারত কি করেছে, আমি ভারতের স্টেপগুলো বলি। অত্যন্ত ডিপ্লোম্যাটিক র্যাডিক্যাল কোনো স্টেপ নেওয়ার কথা তারা ভাবছে না, অথচ তারা যে স্টেপগুলো নিয়েছে বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অত্যন্ত র্যাডিক্যাল একটা মুভমেন্ট, যেখানে ভারত সরকার নিঃসন্দেহে মুন্সিয়ানা দাবি করতে পারে। এবং হাসিনাকে সরিয়ে দেওয়ার পিছনে জো বাইডেনের এই যে প্রশাসক ছিল তা শেখ হাসিনা নিজে বলে গেছিলেন। ফলে আন্তর্জাতিক স্তরে কার্যত মানে এস্টাবলিশড হয়ে গেছিল, প্রতিষ্ঠা হয়ে গেছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া কার্যত আমেরিকার একটা কিন্তু ষড়যন্ত্র। এবং পরবর্তীকালে আইএসআই যেভাবে বাংলাদেশকে অশান্ত করে, ছাত্র আন্দোলনের মুভমেন্টকে তৈরি করতে সাহায্য করে, এবং বাংলাদেশের একাধিক সংগঠন যেভাবে ছাত্র আন্দোলনকে প্রকাশ্যে এসে সমর্থন জানায়, ফলে শেখ হাসিনা সরকারের কিন্তু পাল্টা দেওয়ার কোনো উত্তর ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার শেষ 100 দিনে বাংলাদেশের অর্থনীতি মূল্যবৃদ্ধি যে আকারে কার্যত ধসিয়ে ফেলেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব এই মনোভাব না দেখালে এই সরকার কিন্তু থাকবে না। তার জন্য দেখবেন ভারতের কে কার্যত হুঁশিয়ারি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও দিতে শুরু করে দিয়েছে, কারণ তারা ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু এই ড্রোন ইনস্টলেশন আমার মনে হয় সবকিছুকে ছাড়িয়ে বা ছাপিয়ে চলে যেতে পারে। কোনো আন্তর্জাতিক বৃহৎ ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে না থাকলে এই ধরনের ড্রোন ইনস্টল করা অন্তত বাংলাদেশের মতো ছোট্ট সামরিক শক্তি নিয়ে করা কার্যত অসম্ভব। ভারত সরকার কি করেছে, ভারত সরকার এর পাল্টা দেওয়ার জন্য ইসরায়েলি ড্রোনকে এই জায়গায় ফিট করার চেষ্টা করে দিয়েছে। ফলে নিঃসন্দেহে বড় আঘাত কিন্তু বাংলাদেশের জন্য। এই রকম ইসরায়েলি হেরন ক্রিপিড ড্রোন ভারতবর্ষ কিন্তু প্রভাবশালী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের উন্নত মানের ইসরায়েলি এইচপি ড্রোন ব্যবহার যে ভারতবর্ষ করলো, পরিষ্কারভাবে বাংলাদেশকে বার্তা দিল যে আমরাও কিন্তু কোনো জায়গায় পিছু সরছি না, আমরা র্যাডিক্যাল স্টেপ নিচ্ছি না, কিন্তু তোমাদের এই ভূমিকায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ। এই ইসরায়েলি হেরন ড্রোন কিন্তু ইসরায়েল ব্যবহার করে, এবং এই রকম ড্রোন অত্যন্ত টেকনিক্যালি কারেক্ট সাউন্ড এবং অত্যন্ত উন্নত মানের ইসরায়েলি অস্ত্র। এই এইচপি ড্রোন কিন্তু বর্তমানে 24 ঘন্টা আকাশে উড়ে থাকতে পারে, অর্থাৎ একবার যদি সীমান্তবর্তী এলাকায় এই ড্রোন ওড়ান 24 ঘন্টা অবধি এটার কিন্তু ওয়াচ টাইম বা লাইফ টাইম যেটাকে আপনারা বলবেন ভাবতে পারেন। পাশাপাশি এটি একটা বার ওড়ার পর 250 ঘন্টা অবধি লাইভ ভিডিও সরবরাহ করতে পারে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় লাইভ ভিডিও যদি প্রয়োজন হয় তখন এই ড্রোন কিন্তু 250 ঘন্টার ফুটেজ একবার উড়ে সরবরাহ করতে পারে। ফলে এই প্রকার ড্রোন কিন্তু ভারতবর্ষ সাম্প্রতিক সময় ব্যবহার করেছে, এই নিদর্শন কিন্তু পাওয়া যায়নি। এমনকি কাশ্মীর বর্ডারেও ভারতবর্ষ যেরকম টেকনোলজিক্যাল বিষয় ব্যবহার করে সেগুলো কিন্তু এইচপি ড্রোন বা ইসরায়েলি এরকম টিপি ড্রোন নয়। ফলে নিঃসন্দেহে ভারতবর্ষকে অনেক বেশি সজাগ একটা ভূমিকা পালন করলেও ভারতবর্ষ কিন্তু আস্তে 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 র্যাডিক্যাল মুভমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে যে আমরাও হয়তো কোনো জায়গায় পিছিয়ে নেই। দেখুন, সামরিক শক্তিতে এমনিই তো পিছিয়ে নেই, কিন্তু এই খেলাটা সম্পূর্ণভাবে ডিপ্লোম্যাসির খেলা বলে আমার মনে হয়। এই পুরো বিষয়টা জাতিসংঘ অবধি চলে যাক তা ভারত সরকার কখনো চাইবে না, কারণ জাতিসংঘে কার্যত বাংলাদেশ সরকার সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে কার্যত উলঙ্গ হয়ে গেছে। তারা ব্রিটেনকে কাঠগড়ায় তুলেছে, পাশাপাশি খ্রিস্টান যে সংগঠন, যারা বাংলাদেশের খ্রিস্টান সংগঠন ইউরোপে আছেন, তারা সরাসরি সংখ্যালঘু ইস্যুতে মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে কার্যত ধুয়ে দিয়েছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তান ইস্যুটি জাতিসংঘে বহুবার পৌঁছেছে, আলোচনা হয়েছে, কিন্তু পাশাপাশি ভারত বাংলাদেশ ইস্যুটাও জাতিসংঘে পৌঁছাক এটা বাংলাদেশ চাইলেও ভারতবর্ষ চাইবে না। কারণ শেয়ানে শেয়ানে কোলাকুলি বলে একটা কথা আছে, যেখানে বাংলাদেশ এতটা পিছিয়ে সেখানে বাংলাদেশ গুরুত্ব অন্তত ভারত সরকার অন্তত জাতিসংঘের মঞ্চে পৌঁছে দিয়ে দেবে বলে আমার মনে হয় না। পাশাপাশি এই প্রকার ড্রোন শুধুমাত্র ভারতের কাছে সেটা আছে সেটা নয়, এছাড়াও ভারতের কাছে কিন্তু আমেরিকার থেকে কেনা MQ-9B ড্রোনও আছে। ফলে সব মিলিয়ে ভারত সরকার পাল্টা দেওয়ার যে স্টেপ নিতে শুরু করেছে তা অত্যন্ত উদ্বেগজনক। তবে কালকে ভারতবর্ষ এই ড্রোন ইনস্টলেশনের পাশাপাশি আরো একটা বড় ভূমিকা পালন করেছে। তারা বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা আছে তার LOC তে BSF কে ডিপ্লয় করে দিয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে সরকারিভাবে এর কারণ অন্য জানানো হলেও LOC তে BSF ডিপ্লয়মেন্ট নিঃসন্দেহে বাংলাদেশকে একটা কড়া হুঁশিয়ারি বলে আমার মনে হয়। LOC তে বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে কোনো দেশ যদি সামরিক শক্তি ইনস্টল করে তাহলে কিন্তু এটা প্রায় যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে যায়।
ফলে সব মিলিয়ে সীমান্তবর্তী এলাকা কিন্তু ফের উত্তপ্ত হয়ে গেছে। শুরুটা বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে করার চেষ্টা করলেও বিএসএফ কিন্তু পুরোপুরিভাবে এই এলওসি বা মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল করার চেষ্টা করছে। বা বিএসএফ যখন এই এলওসিতে এই রকম সেনা ডিপ্লয় করেছে, নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের কাছে কিন্তু আর পালিয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় আছে বলে অন্তত আমার মনে হয় না। পাশাপাশি কালকে বাংলাদেশ সরকার একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে, ইনফ্যাক্ট দুটো সিদ্ধান্ত নিয়েছে। তারা পাকিস্তানের ভিসাকে অত্যন্ত শিথিল করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তান থেকে যে কোনো উপায়ে বাংলাদেশে পৌঁছানো এখন খুব সহজ। তারা এরোপ্লেন চালু করেছে, তারা ফ্লাইট সার্ভিস চালু করেছে। এর আগে জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশের বন্দরে এসছে, ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো করতে তারা শুরু করে দিয়েছে। অর্থাৎ এতদিন যখন আন্তর্জাতিক মহল তাদের প্রো পাকিস্তানি বলছিল, অনেক কথা তারা বলছিলেন, কিন্তু সব মিলিয়ে এখন খোলা পাকিস্তানের সঙ্গে সমর্থন এই যে সম্পর্ক তৈরি করা শুরু করে দিয়েছে। পাশাপাশি তারা নাকি ভারতীয়দের জন্য ভিসা একটুখানি কঠিন করে দিয়েছে। ফলে এই মুহূর্তে কোন ভারতীয় বাংলাদেশে যেতেন আমি জানি না, কিন্তু তারা খবর প্রচার করে দিয়েছে পাকিস্তানের ভিসা সহজভাবে তা পাবে, কিন্তু ভারতীয়রা নাকি অত্যন্ত কঠিনভাবে বাংলাদেশের ভিসা পাবে। এবং ভারতীয়দের জন্য একাধিক নিয়ম নাকি বাংলাদেশ সরকার বলবৎ করছে, অন্তত ভিসার ক্ষেত্রে। দেখুন, এই মুহূর্তে কোনো পাগলও বাংলাদেশে যাবেন বলে আমি জানি না। কোনো মেজর কোনো দরকার ছাড়া বাংলাদেশে কোনো ভারতীয় যেতে চান বলে সেটাও আমি জানি না। কিন্তু এই ভিসার আদান প্রদানের প্রক্রিয়া নিঃসন্দেহে বাংলাদেশ সরকার যেভাবে করছেন তাতে কিন্তু ভারতের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বড় প্রশ্ন। অর্থাৎ পাকিস্তানি একাধিক সংগঠন এখন চাইবে তারা বাংলাদেশ হয়ে বাংলাদেশের বর্ডার থেকে ভারতে একাধিক লোককে ঢোকাতে, যেন তারা ভারতকে অশান্ত করতে পারে। পরিষ্কার প্ল্যান ভারতীয় সেনাবাহিনীও জানে, ভারতীয় আর্মিরাও জানে। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 9 তারিখ ভারতবর্ষ চাইছে বাংলাদেশের সঙ্গে একটি মিটিং করতে, যা ভারতবর্ষ নিজেরাও কালকে স্বীকার করেছে। আর এই মিটিং এ কিন্তু অ্যাকচুয়াল আগামী 1 মাসের রূপরেখা তৈরি হবে। Foreign Secretary is likely to, is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. As far as situation on ground regarding the individuals that you mentioned, we want to reiterate our position again that they have legal rights, and we hope that these legal rights will be respected, and that the trial will be fair, transparent. They will get a fair and transparent trial. নয় পিছিয়ে যাও, নয় সামনে এসে লড়াই করো। মাঝামাঝি কিন্তু কিচ্ছু করার এখন উপায় অন্তত এই মুহূর্তে নেই বলে আমার মনে হয়। কিন্তু ভারত কিন্তু এতদিন ওয়েটিং গেম খেলেছে, স্লো বা স্টেডি মোডে ছিল। কিন্তু এবার যদি অ্যাগ্রেসিভনেস দেখাতে শুরু করে, এই মোহাম্মদ ইউনূসের কাছে কি আসল অস্ত্র আছে প্রতিহত করার? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমার থাকলো, ভারত সরকারের এখন এক্স্যাক্টলি কি করা উচিত? আমার দৃঢ় বিশ্বাস আপনারা অনেক কিছু ভেবে উত্তর দেবেন, শুধুমাত্র অ্যাটাক করে উড়িয়ে দিন। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। ভারতকে নিয়ে অনেক কথা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে কথা হচ্ছে, ভারত বাংলাদেশের এই ঝামেলা নিয়ে কথা হচ্ছে। ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত হুমকি দিত। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল, কারণ শেখ হাসিনা ভারতের লোক ছিল। এখন কি হয়েছে, শেখ হাসিনা ক্ষমতায় নেই এবং ভারতের মাথায় ব্লাড চেপে উঠেছে। গাইজ, আপনারা এইসব দেখে তো অনেক কিছুই বুঝতে পেরেছেন। এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।